বাংলাদেশের টেলিভিশন টক শো জগতে গত কয়েক বছরে যে কজন উপস্থাপিকা দর্শকদের মনোযোগ কেড়েছেন তাদের মধ্যে রোকসানা আঞ্জুমান নিকোল অন্যতম। বিশেষ করে যমুনা টিভির জনপ্রিয় টক শো রাজনীতি তাকে এনে দিয়েছে এক ভিন্ন পরিচিতি। তবে সম্প্রতি শেখ মুজিব ইস্যুতে তিনি বেশ সমালোচনার জন্ম দিয়েছেন। এছাড়া তার সাম্প্রতিক নানান টক শোতে জামায়াত বিরোধী একটা মনোভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে। তাতে অনেকেই তাকে জামাত ও ইসলাম বিরোধী বলে মন্তব্য করছে। তবে কেবল একজন নিকোল একাই নন, এর পাশাপাশি আরও অনেকেই নিরপেক্ষ জায়গা থেকেও সবসময় জামাতের পেছনে লেগে থাকে। তারা কারা, চলুন একে একে জেনে নেওয়া যাক। খালেদ মহিউদ্দিন। বাংলাদেশের গণমাধ্যম জগতে এক পরিচিত মুখ খালেদ মহিউদ্দিন। নিরপেক্ষ ও নির্ভীক সাংবাদিকতার জন্য তিনি সুপরিচিতি পেয়েছেন। দীর্ঘদিন জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলের বাংলা বিভাগে প্রধান হিসেবে কর্মরত ছিলেন তিনি। তার উপস্থাপনায় খালেদ মহিউদ্দিন জানতে চাই শীর্ষক টকশোটি দর্শকপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে তিনি ঠিকানায় কাজ করছেন। তবে সব ছাপিয়ে তিনি দিনকে দিন জামাত ইসলাম বিরোধী সাংবাদিকে পরিণত হচ্ছেন। কেবল জামাত বিরোধী নন, তার কথাবার্তায় বোঝা যায় ইসলাম সম্পর্কেও তার ন্যূনতম ধারণা নেই। নানান সময়ে নানান কথাবার্তায় তিনি নিজেকে ইসলামী বিষয়ে মূর্খতার প্রমাণ দিয়েছেন। সে যাই হোক, জানিয়ে রাখি 1974 সালে 16 সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন এই সাংবাদিক ও লেখক। তার পৈতৃক নিবাস কুমিল্লায়। 2001 সালের 2 ফেব্রুয়ারি আইএফআইসি ব্যাংক কর্মকর্তা ফারহানা শাওনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম শব্দিতা। শিক্ষাজীবনে তিনি এসওএস হারম্যান মেইনার কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েস্ট মিনিস্টার থেকে এমএ ডিগ্রি লাভ করেছেন। সাংবাদিকতা দিয়ে কর্মজীবনের সূচনা হলেও খালেদ মহিউদ্দিন বাংলাদেশ সরকারের একজন সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেছেন। কাজী জেসিন। যখন দেশে মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হচ্ছিল, তখন কাজী জেসিন প্রথম টেলিভিশনে পর্দায় দাঁড়িয়ে ক্ষমতার মুখোমুখি প্রশ্ন তোলার সাহস দেখান। তার সঞ্চালিত পয়েন্ট অফ অর্ডার ছিল বাংলাদেশে প্রথম রাজনৈতিক অনুষ্ঠান, যার সম্প্রচার শুরু হয় 2009 সালে বাংলা ভিশনে। সেটি হঠাৎ বন্ধ হয়ে যায় 2011 সালে। হাসিনা পলায়নের পর সেটি চালু হয়েছে আবারও। তবে এবার জেসিনের ভিন্ন রূপ দেখতে পাচ্ছে সবাই। নিরপেক্ষ জায়গা থেকে কাজ করলেও তিনি সবসময় জামাত শিবিরের পেছনে লেগে থাকে। তিনি ইটিভিতে থাকাকালীন যে স্টাইলে জামাত শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার করতেন, এখনও সেই স্টাইলে মিথ্যাচারিতা শুরু করেছেন। আগে জামাত শিবির শক্তিশালী ছিল না, নির্বিঘ্নে করতে পেরেছে, এখন সে সুযোগ দিবে না। সোশ্যাল মিডিয়ায় অনেকে তাকে একপেশে হলুদ সাংবাদিকতা ছেড়ে নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান। জেসিন প্রথম টকশো শুরু করেন যখন চ্যানেল আইয়ে তৃতীয় মাত্রা ছাড়া আর কোনো টকশো ছিল না। চ্যানেল ওয়ানে একাল কথা, এটিএনে একটেল প্রতিদিন, ইটিভিতে 21 সংকেত, বাংলা ভিশনে পয়েন্ট অফ অর্ডার, যমুনা টিভিতে 24 ঘণ্টা ইত্যাদি লাইভ শোর মধ্য দিয়ে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তবে সাম্প্রতিক সময়ে জামাত শিবির ও ইসলাম ইস্যুতে তার অবস্থানের কারণে জনপ্রিয়তা হারাচ্ছেন। টকশোতে তিনি বামপন্থী অতিথিদের পক্ষ নিয়ে সবসময় ডানপন্থী অতিথিদের হেনস্থা করেন বলেও অভিযোগ উঠেছে। ডক্টর জাহিদুর রহমান। বাংলাদেশের পরিচিত বুদ্ধিজীবী ডক্টর জাহিদুর রহমান আবারও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন। সম্প্রতি তিনি দাবি করেছেন জামায়াত ঐতিহাসিকভাবে জাতির ক্রান্তিলগ্নে স্টুপিড সিদ্ধান্ত নেয়। এর আগে তিনি একাধিকবার জামায়াতের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন এবং নানা সময় ইসলামপন্থী রাজনীতি সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন। ইসলামপন্থী মহল মনে করছে তার এসব বক্তব্য কেবল রাজনৈতিক সমালোচনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ইসলামী আদর্শের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব প্রকাশ করে। বিশ্লেষকদের মতে একজন বুদ্ধিজীবীর দায়িত্ব হওয়া উচিত নিরপেক্ষ মতামত প্রদান করা, কিন্তু ডক্টর জাহিদুর রহমানের ধারাবাহিক মন্তব্য তাকে একটি ইসলাম বিদ্বেষী অবস্থানের প্রতিনিধিতে পরিণত করেছে। সোশ্যাল মিডিয়ায় ডক্টর জাহিদুর রহমানকে নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন 5 আগস্টের পর থেকে তিনি বিএনপির পক্ষ নিয়ে নানা বক্তব্য দিচ্ছেন এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। সমালোচকরা বলছেন একজন বুদ্ধিজীবীর নিরপেক্ষতা বজায় রাখা উচিত, অথচ ডক্টর জাহিদের কর্মকাণ্ড তার বুদ্ধিজীবী পরিচয়কে প্রশ্নবিদ্ধ করছে। কেবল জামাত ইসলাম নিয়ে কথা বললেও ঠিক ছিল, তিনি মাঝে মধ্যেই ইসলাম বিরোধী কথাবার্তা বলে নিজের মূর্খতার পরিচয় দেন। নাহরিন ইসলাম। তিনি একজন শিক্ষক, তার অবস্থান হওয়ার কথা ছিল নিরপেক্ষ, অথচ তিনি বিএনপির গুণগান করতে গিয়ে সবসময়ই জামায়াতসহ অন্যান্য দলের পেছনে লাগেন।
গত 25 অক্টোবর গাজী টেলিভিশনের টকশো টাইম লাইনে বাংলাদেশে কাজী জেসিনের উপস্থাপনায় অতিথি হিসাবে উপস্থিত ড নাহারিন ইসলাম খান বলেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি একটি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে দাবি করেছেন 5ই আগস্টে পলাতক আওয়ামী লীগ নেতাদের স্ত্রীদের ওপর জামায়াত নেতাকর্মীদের হক রয়েছে। মুহূর্তেই নাহারিন খানের টকশো বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে পরে জানা যায় জামায়াত নেতা এমন কোনো কথা বলেননি, সেজন্য তিনি পরে মানহানিকর মামলাও করেন। নাহারিনের এমন উল্টাপাল্টা বয়ানে শেষ নেই। মহিবুল্লাহ বাবু নগরী, তিনি হেফাজতে ইসলামের আমির, তার উচিত ছিল রাজনৈতিক ইস্যুতে নিরপেক্ষ থাকা, অথচ তিনি সময় সুযোগ পেলেই জামায়াতের বিরুদ্ধে এমন কথা বলেন যা বামপন্থীরা বছর জুড়ে ব্যবহার করে। তিনি কখনো বলেন জামাতে ভোট দেওয়া হারাম, কখনো বলেন জামাত ক্ষমতায় আসলে ইসলাম রাখবে না। বিপরীতে বিএনপির সাথে তার খাতির বেশ দেখার মতো। তার মতো একজন বরেণ্য আলেমের মুখে এমন ভিত্তিহীন মন্তব্য শোভা পায় না। বাংলাদেশ জামায়াত ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও ইসলামী ধারার রাজনৈতিক দল। প্রতিষ্ঠার পর থেকে জামায়াত ইসলামী দেশে অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করে ইসলামের খেদমত করে যাচ্ছে। জামায়াতের বহু নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে দিনই খেদমতে নিয়োজিত রয়েছেন। জামায়াত ইসলামীর কোনো নেতা বা কর্মী কোনোদিন কওমি দেওবন্দি কিংবা সুন্নিয়াত মাদ্রাসার বিরোধিতা করেছেন এমন প্রমাণ নেই। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত জামায়াত ইসলামী 2 জন মন্ত্রী ক্ষমতায় ছিলেন। তারা কওমি, দেওবন্দি ও সুন্নিয়াত মাদ্রাসার বিরোধিতা করেছেন এমন প্রমাণ কেউ দিতে পারবেন না, বরং তারা ওই ধরনের মাদ্রাসাকে মুক্তহস্তে সাহায্য সহযোগিতা করেছেন। এ থেকে প্রমাণিত হয় মাওলানা মহিবুল্লাহ বাবু নগরীর আশঙ্কা অসত্য ও অমূলক। জামায়াত নেতারা জামায়াত ইসলামের বিরুদ্ধে অসত্য ও মনগড়া মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান। পরিশেষে নিকোলের পরিচয়টা জানিয়ে দেই। গাজীপুরে বেড়ে ওঠা নিকোলের পথ চলা শুরু হয়েছিল খুব সাধারণভাবেই। তিনি গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল থেকে মাধ্যমিক এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা শেষ করেন। বিজ্ঞানের ছাত্রী হয়েও তার ভাগ্য তাকে নিয়ে আসে গণমাধ্যম জগতে। মায়ের স্বপ্ন ছিল মেয়েকে একজন নিউজ প্রেজেন্টার হিসেবে দেখার, যা নিকোলকে মিডিয়াতে আসার অনুপ্রেরণা যোগায়। নিকোলের আসল পরিচিতি আসে টকশোর মঞ্চে। রাজনীতি নামের টকশোটি শুরু থেকেই তার টিম ওয়ার্কের ফসল। তবে সাম্প্রতিক সময়ের বিতর্কে অনেকেই তার নানান তথ্য সামনে আনছেন। অনেকে বলছেন নিকোল একজন খাঁটি লীগের চাটা দালাল। লীগের মন্ত্রী এমপিদের সাথে তার ভালো সম্পর্ক ছিল। সে নাকি আবার জাফর ইকবালের বড় ভক্ত। এমনকি এই নিকোল চরমভাবে ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগের দালাল বলেও শোনা যাচ্ছে। অনেকে বলছেন সে টকশোতে ইদানিং যেভাবে অন্যান্য নেতা কর্মীদেরকে প্রশ্ন করে বিগত 16-17 বছরে এর বিন্দু পরিমাণ সাহস নিয়ে কখনো আওয়ামী লীগ নেতাদের প্রশ্ন করার সাহস পায়নি। তাই যমুনা গ্রুপের কর্ণধারের কাছে রিকোয়েস্ট করব, হয়তোবা তাকে অব্যাহতি দিন, আর তা না হলে সমস্ত দেশপ্রেমিক নেতা কর্মীদেরকে আহ্বান জানাব যমুনা টেলিভিশনকে বয়কট করার জন্য এবং তাদের টকশোতে না যাওয়ার জন্য। ধীরে ধীরে মিডিয়াতে নব্য মুক্তিযোদ্ধা তৈরি হচ্ছে। আগে এই দায়িত্ব পালন করতেন ফারজানা রূপা, নবনীতা চৌধুরী ও মুন্নি সাহারা। নতুন বাংলাদেশে এসে মিডিয়ার মুক্তিযোদ্ধা বিভাগে যেন একটা সংকট দেখা দিয়েছিল। এখন যমুনা টিভি ও জি টিভির 2 সম্মানিত উপস্থাপিকা সেই দায়িত্ব গ্রহণ করেছেন। বন্ধুরা, দেশে নানান সমস্যা সংকট রেখে কেবল মুক্তিযুদ্ধ নিয়ে টকশো কি ভালো কিছু বই আনবে? জানাতে পারেন কমেন্টে। জানাতে ভুলবেন না ভিডিওটি আলোচিতদের মধ্যে কাকে আপনি সবচেয়ে বেশি ঘৃণা করেন। ধন্যবাদ।